স্বাগত। সাতকাহনের বিগত পর্বগুলো মেহেরপুর প্রতিদিনের স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হয়েছে। এই প্রথম আজকের পর্বটি আমরা ভার্চুয়ালি এগিয়ে নিতে চাই। আজ আমাদের সাথে যুক্ত থাকছেন সময় বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, বিশিষ্ট লেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ জনাব তারিফ হোসেন। তারিফ ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। জি, আমিও স্বাগত জানাচ্ছি। সাতকাহন অনুষ্ঠানের যারা কলাকুশলী আছেন এবং যারা এর সঙ্গে জড়িত আছেন, তাদেরকে আমি শান্ত শুভেচ্ছা জানাচ্ছি। জি। প্রিয় দর্শক, আলোচনায় প্রবেশ করার আগে তারিফ হোসেন সম্পর্কে একটু জানাতে চাই। তারিফ হোসেন বহুমাত্রিক, সৃজন সক্ষম মানুষ, কিন্তু স্বভাবদোষে থেকে যেতে ভালোবাসেন আড়ালে অন্তরালে। কিন্তু তার সৃজন প্রবাহ এতটাই শক্তিশালী, এতটাই গতিশীল, ফল্গু নদীর মতো বয়ে চলে। ইতোমধ্যে বাউল শিরোমণি ফকির লালন নিয়ে এক বিরল সৃষ্টিকর্ম দাঁড় করিয়েছেন। লিখে ফেলেছেন অভাবনীয় এক গ্রন্থ, ধাতু সুধাই লালন পাঠ। 2 খণ্ডের এই বইয়ে তারিফ হোসেন শব্দের মর্মমূল ঘেঁটে লালন ফকিরকে উন্মোচন করেছেন ভিন্ন মাত্রায়, ভিন্ন মেজাজে। আজ সেসব নিয়ে আলোচনা নয়, বরং তারিফ হোসেনের সৃজন সক্ষমতার আরো একটি শক্তিশালী দিক হচ্ছে তার সঙ্গীত সাধনা। তিনি কখনো তিনি নিজেই বেঁধে ফেলেন গান, তাতে সুর লাগিয়ে তৈরি করেন সঙ্গীতের নতুন ধারা, নতুন ব্যঞ্জনা। সম্প্রতি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে হয়ে গেল তার একক মৌলিক গানের অনুষ্ঠান। জানার আগ্রহ থেকে সেসব নিয়েই কথা বলতে চাই। প্রিয় দর্শক, আপনারা সঙ্গেই থাকুন। আমাদের আহ আজকের অতিথি বিশিষ্ট লেখক তারিফ হোসেনকে স্বাগত জানিয়েছি। আপনাদের এই অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থিতি এবং অংশগ্রহণ আমাদেরকে প্রাণিত করবে। প্রিয় তারিক ভাই, আপনাকে স্বাগত জানানোর প্রথমেই আমি একটি প্রশ্ন করতে চাই, আপনাকে জিজ্ঞাসা করতে চাই জানার আগ্রহ থেকে। সঙ্গীত জীবনের আহ, গল্পটা আপনার ছোট করে যদি একটু বলেন। আচ্ছা, আহ, সঙ্গীত জীবনের মানে শুরু যে বিষয়টা সেটা হচ্ছে জি, জি। মূলত আমার স্কুল থেকেই এই অঙ্কুরটা, সঙ্গীতের প্রতি অনুরাগ, এটা সৃষ্টি। তবে এটা বাস্তবে রূপ লাভ করে আহ, এটা আমি এসএসসি পাশের পরে মূলত। আসলে তখন থেকেই আমি আমার গুরু অর্থাৎ আমি ক্লাসিক্যাল চর্চা শুরু করি এবং আমার সৌভাগ্য যে একজন বিশিষ্ট আহ, উচ্চাঙ্গ আহ, সাধককে আমি পেয়েছিলাম। তো তার সান্নিধ্যে প্রায় আমি 7-8 বছর উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করি। তো জি, এই মূলত এইটাই। আর আমাদের পারিবারিক একটি আবহ ছিল, যেখানে আমার বোনেরা ভাইরা গান করতো, কিন্তু তারা সেভাবে সেটা ধরে রাখেনি। তো আমি আসলে এটাকে আহ, আহ, সৃজন এবং এটাকে নার্সিং যেটাকে বলি আর কি, এই সমস্ত বিষয়গুলো আমি করেছি, কিন্তু তারা এটা করেনি। তো এইটাই মূলত মানে এই হচ্ছে যে আমার মোটামুটি সঙ্গীত জীবনের শুরুর যে ব্যাপারটা সেইটা। তারপরে তো এটাকে আমি ইউনিভার্সিটি গেলাম, ইউনিভার্সিটি পড়ালেখা করে নিজের একটা প্রতিষ্ঠান করলাম এবং তারপরে থেকে মূলত হচ্ছে যে সঙ্গীতের যে মৌলিক যে বিষয়গুলো, যে লেখা, সুর করা, এই সমস্ত বিষয়গুলো মানে সমান্তরালে তখন এগোতে থাকলো আর কি। এই। জি, জি। আপনি আপনি যেখান থেকে অনুষ্ঠান করছেন আমি জানি যে জীবকধাম নামের একটা প্রতিষ্ঠান, যেটা ঠিক। আপনারা সৃজনশীল মানুষজনেরা সেখানে সমন্বিত হয়ে বা উপস্থিত থেকে সুস্থ ধারার সঙ্গীত সাধনা জারি রেখেছেন। যেটা ঠিক এই যে বৈঠকি ধরনের যে চর্চাগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, যেটা কুষ্টিয়ার মতো জায়গায় এই কর্পোরেট জগতে, কর্পোরেট দুনিয়ায় এই আবহ ধরে রাখা অত্যন্ত কঠিন, যেটা আপনারা করেছেন। সেজন্য আপনাদেরকে, আপনার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন এবং স্যালুট। হ্যাঁ, প্রিয় তারিক ভাই, কি আপনি বলেন? এই যে মৌলিক গানের যে অনুষ্ঠান করলেন, সম্প্রতি হয়ে গেল কুষ্টিয়া জি। শিল্পকলা একাডেমিতে। আসলে মৌলিক গান বলতে আমি কিভাবে কি বুঝবো? আহ, মৌলিক গান বলতে কি, সাধারণভাবে আপাত দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি যে যে গানটি নতুন, যে গানটি কখনো গাওয়া হয়নি, যে গানটি এই প্রথম গাওয়া হলো, তাই কি? নাকি চিন্তাধারার
নতুনত্ব, তার শব্দ চয়নের নতুনত্ব এবং সুরেরও একটা আহ, সমন্বয়টাও একটা নতুনত্বের একটা আহ, আবেদন বহন করে, তাই কি? আপনার কাছ থেকে জানতে চাইছি। আহ, মূলত যে বিষয়টা যেটা হচ্ছে যে একেবারে ভিত্তি যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে অবশ্যই সেই গানটাকে অবশ্যই নতুন সৃজন হতে হবে এবং সেইটা হচ্ছে যে তার একটা সুর থাকবে। এই সুরটা ঠিক হুবহু বা অনুরূপ ভাবে অন্য কোথাও শোনা যায় না। মূলত এই আহ, দুটো বৈশিষ্ট্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর তারপরে আপনি যেটা বললেন, হ্যাঁ, মৌলিকত্ব তো আসলে বিভিন্ন মানে মেজারমেন্টের নিরিখে এটা করা যেতে পারে, মানে বিভিন্ন সূচকের ভিত্তিতে। যেমন জি হ্যাঁ জি। ঠিক আছে, এটা নিরীক্ষামূলক হতে পারে যে ঠিক আছে এই ধরনের কথাবার্তা আগে ছিল না, তারপর এইরকম হুম, সুর ছিল না। তো এইগুলোর দিক থেকেও মৌলিকত্ব নির্ণীত হতে পারে। তবে আমি মূলত এখানে যেটা করেছি ঠিক ওই ধরনের এক্সপেরিমেন্টে যাইনি। নতুন ধরনের কথা, নতুন সুর, নতুন তাল ব্যঞ্জনা, এটা না আমার। আসলে মূলত যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে যে আসলে আমরা মূলত গান শুনতে গেলে এখনো দেখা যায় 60-এর 70-এর দশকের সেই মেলোডিয়াস যে গানগুলো, সেখানে আমরা ফিরে হুম, যাই মানে বারবার। এবং সেগুলো কিন্তু আজকাল রিমিক্স হয়ে কিন্তু সেগুলো চলছে, এখনো চলছে, আমরা এখনো শুনি। তার মানে কি? জি জি। তার মানেটা হচ্ছে যে সেই কথা, সেই সুর, সেই গায়কী, সেই আবেদন আমাদেরকে এখনো আপ্লুত করে। আমরা সেখানে মোহাবিষ্ট। তো জি আমি মূলত আসলে এই জিনিসটাকে ধরে রেখে যে আজকে যে 2025, এই 2025-এ আমি মূলত যে যে কাজটা করতে চেয়েছি মানে সেই আবহটা আমি ধরে রাখতে চেয়েছি, সেই ট্র্যাডিশনটা এই আমাদের কথায়, মানে এটা নতুন কথা না, মানে সেই কথারই একটা নতুন বলা বা মৌলিক সৃজনে হুম হুম। সেই সেই মেলোডিয়াস মানে সুরটা নিয়ে মূলত পারফর্ম করতে চাই আমি। যে আপনি এবং বোঝাতে চাচ্ছেন যে কথার, হ্যাঁ, কথার যে মৌলিকত্ব সেটা না থাকলেও আপনি প্রেমকে অনুষঙ্গ করেছেন বা বেদনা বিরহকে অনুষঙ্গ করেছেন, কিন্তু সেটা ঠিক বেদনার প্রকাশভঙ্গিটি ঠিক আপনাদের মতো করে করেছেন। জি জি, আমাদের মতো। কিন্তু আসলে এটা হচ্ছে কি মানে আমরা যারা এই ধরনের মেলোডিয়াস গান শুনে থাকি, মানে এটা শুনলে জি মনে হবে যেন কেমন কেমন যে এটা আমি কোথাও জি শুনেছি, কিন্তু কোথাও হুবহু এইভাবে শুনেছি এটা কিন্তু মনে হবে না। কিন্তু মানে এই জি জি। রসে জারিত বা এই সুরের একটা কিন্তু ছোঁয়া এই শ্রোতা আর কানে কিন্তু এটা বেজে উঠবে, এইটা একটা ব্যাপার। হুম, হুম। এ পর্যন্ত আপনি কতটি গানে সুরারোপ করেছেন? তাও তো প্রায় 50 বলা যেতে পারে, অর্ধ শতাধিক। আচ্ছা, অর্ধ শতাধিক। তো আপনার এই যে মৌলিক গানের যে অনুষ্ঠানটি করলেন, জি সেটিতে আপনার লেখা গান বা কারা লিখলেন, কাদের গান আপনি গাইলেন এগুলো? জি জি, হ্যাঁ, এখানে ছিল আমার গান ছিল, তারপরে আরো এরকম 4-5 জন আমার ইয়ে গীতিকার ছিল, তারা গানগুলো জি করেছে। আহ, তো মূলত সব গানের সুরই আমার করা, এবং আমি আমি পরিবেশন করি জি। এই জি। গান। না, এ পর্যন্ত আপনার ভার্চুয়ালি যেটা প্রকাশ হয়েছে, আহ, এবং মানুষ সেটা অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছে, যেটা জানা যায়, যেটা বুঝতে পারছি আর কি। আহ, তার মধ্যেও আমি যেটা খুঁজতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি, সে বোঝার মধ্যেও আহ, যেভাবে আপনি উপস্থাপন করেছেন যে কথা এবং সুরের কম্বিনেশনে সেটা অনবদ্য একটা জায়গা তৈরি হয়েছে, সেজন্য বোদ্ধা পাঠকেরও বা বোদ্ধা শ্রোতারও প্রয়োজন আমাদের জি এই সমাজে আর কি। সেটা ঠিক আছে, তবে তারিক ভাই, এই মুহূর্তে শুরুতে একটা গান শুনতে চাই, হ্যাঁ, আপনার এই মৌলিক গানের। হ্যাঁ, তো আমি শুরু করতে যাচ্ছি প্রথমে আমারই লেখা একটি গান। আহ, জি এটি আমি 2004 সালে এটা আমি জি। জি। কম্পোজ করেছিলাম। এবং স্মৃতিটাও খুব মধুর স্মৃতি। আমি আচ্ছা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে পল্টুনে বসে এই আচ্ছা। গানটা সন্ধ্যাবেলা এবং পূর্ণিমার সেই আবহ ছিল সেখানে, মানে এই গানটা রচনা করি। তো যাই হোক, আমি এখন হ্যাঁ। যাচ্ছি। তো দেখা যাক জি মানে আমাদের গানের ডেলিভারিটা কেমন আসে এখানে। এটা একটা ব্যাপার আর কি। জি। কথার আমি শুরু কথার স্পষ্টতা রয়েছে, জি। জি, হ্যাঁ হ্যাঁ, কথার দেখি। স্পষ্টতা রয়েছে, কিন্তু দেখা যাক গানের বিষয়টা কি। না না, ওইটাই না, কথার স্পষ্টতা আছে, কিন্তু দেখি সুরে এবং কথায় এই স্পষ্টতা কতখানি আমরা রক্ষা করতে পারি। জি জি।
কুলু কুলু শব্দে নদীও জানিয়ে দেয় আমি আছি। কুলু কুলু শব্দে নদীও জানিয়ে দেয় আমি আছি। বুক ভরে শ্বাস নিলে বুঝতে পারি বাতাস আছে। যখন পৃথিবী পুরা নিরাশ লাগে হয় তুমি না। কুলু কুলু শব্দে নদীও জানিয়ে দেয় আমি আছি। পাতা ঝরা গাছটিতে নতুন পাতা এসে জানাই বসন্ত ঘুরে ঘুরে আসে। সৈকতে পড়ে থাকা ঝিনুক দেয় জোয়ার ভাটায় নিয়মিত অবকাশে। পাতা ঝরা গাছটিতে নতুন পাতা এসে জানাই বসন্ত ঘুরে ঘুরে আসে। সৈকতে পড়ে থাকা ঝিনুক দেয় জোয়ার ভাটায় নিয়মিত অবকাশে। সবাই তো থাক মিলে যাই আসে শুধু তুমি ফিরে আসো না। সবাই তো থাক মিলে যাই আসে শুধু তুমি ফিরে আসো না। যখন পৃথিবী রস নিরাশ লাগে মনে হয় কুলু কুলু শব্দে নদীও জানিয়ে দেয় আমি আছি। কুলু কুলু শব্দে নদীও জানিয়ে দেয় আমি আছি। খুব অসাধারণ গাইলেন তারিক ভাই, খুবই অসাধারণ, শোনা যাচ্ছে বরাবরের তো? মতো। জি। মানে আমি বলছি মানে ডেলিভারির সময়টা শোনা যাচ্ছে তো? ডেলিভারিটা শুনতে ঠিক মনে হয় কিছুটা কিছুটা বিচ্যুতি থাকতে পারে, হ্যাঁ কিছুটা বিচ্যুতি বোধহয় হচ্ছে। প্রিয় দর্শক, এই বিচ্যুতির জন্য আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আহ, এটা একটি শিল্প মাধ্যমের শিল্প চর্চার ক্ষেত্রে বা শিল্প যে প্রকাশ হচ্ছে আমাদের গানগুলো, সেজন্য খুবই একটু ব্যারিয়ার আর কি। তো যাই হোক, তারিক ভাই, আপনাকে জি আরেকটা জিজ্ঞাসা বিষয় হচ্ছে আহ, যে প্লেটোর একটা কথা আছে। হুম। মনীষী প্লেটোর বলেছেন যে মিউজিক ফর সোল। খাদ্য দেহকে যেমন পুষ্ট করে, সঙ্গীত চিত্তকে প্রসারিত করে। তো সেক্ষেত্রে জি আহ, আপনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে, লেখক হিসেবে এবং গবেষক হিসেবে এই সমাজে সঙ্গীতের প্রভাব কিভাবে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে, আপনি যদি আহ, মনে করেন, যেমন রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ যে সময়কালে আহ, তিনি রচনা করেছেন, তার পরবর্তী দীর্ঘ সময় ধরে এই সঙ্গীতটি মানুষের মধ্যে নানানভাবে সংক্রমিত হয়েছে, নানানভাবে মানুষকে জি আহ বুঁদ করে রেখেছে। এর একটা দর্শক পাঠকপ্রিয়তা, এই শ্রোতা রয়েছে একটা আহ, বিশেষ এর ভেতরে। তো সেক্ষেত্রে
এই জায়গাটি আপনি কিভাবে দেখছেন? সেটা চিত্রের প্রসারণ হচ্ছে কিনা বর্তমান যে সঙ্গীত? কি মানে সঙ্গীতের আহ, অনেক বিবর্তন হয়েছে, তো সেটা হতেই পারে। সেটা কালানুক্রমিক বিবর্তন হয়েছে, বিভিন্ন ধারা উপধারা সৃষ্টি হয়েছে। কিন্তু একটি ব্যাপার সেটা হচ্ছে যে মানুষের যে মননশীলতার যে বিষয়, সেই বিষয়টি কিন্তু একটি আমি মনে করি এটি একটি সার্বজনীন একটা কসমিক একটা অ্যাপ্রোচের একটা ব্যাপার। অর্থাৎ আমি এটাকে বলতে চাচ্ছি যে এটা ইউনিভার্সাল। মানে হুম আহ, আমি আহ, আমাকে ঠিক বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, আমি এই পুরো মহাজগতের একটা ছন্দের সঙ্গে আমি কিন্তু ঘুরছি, বা আমি এর সঙ্গে কিন্তু মিশে আছি, মানে টোটালি জি যেটাকে বলে ময় হয়ে। সুতরাং সঙ্গীতটা আমাদের এই যে আপনি যে সংক্রমণের কথা বললেন, আসলে জি হ্যাঁ এটা একটা ক্রমণ। এখানে একটা আমাদের একটা পেরিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। সুতরাং মানে এইটাকে এই মাধ্যমকে ভর করে কিন্তু আমরা কিন্তু আসলে এই যে একটা আমাদের সংক্রমণ হয়, অর্থাৎ এটাকে আমি আরেকটু ভাবে বলতে পারি ব্রিজ, যেটাকে আমরা বলি সেতু হুম বন্ধন। অর্থাৎ এই সংক্রমণের কিন্তু আরেকটি বাংলা আছে, মানে যেটা আমরা তদ্ভব রূপে পাই, সাঁকো। হুম এই হুম সাঁকো শব্দটি কিন্তু সংক্রমণ থেকে এসেছে, জি সংক্রমণ। তো এই যে সাঁকো, মানে আমি আছি, আমি তো কোনো বিচ্ছিন্ন সত্তা নই। আমি একটি জি অবশ্যই একটা ছন্দময় সত্তা। আমার ভেতরের যে রক্ত, আমার ভেতরে যে হার্ট, আমার ভেতরে যে হরমোন, এই সবগুলো তো আসলে সঙ্গীতময়। এটা তো পুরো হুম সঙ্গীত, মানে এর মধ্যে একটা ছন্দ কাজ করছে, একটা তাল বিচ্ছিন্ন কাজ কোনো করছে। ঘটনা নেই। জি জি জি। তো আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে সুতরাং মানে এই দিক থেকে সঙ্গীতকে অস্বীকার করা মানে মানে কোনো রকম কোনো সুযোগই নেই। আর এদিকে থেকে আমরা বিভিন্ন মিথোলজিতে এটা দেখে থাকি, আমরা যে মিউজিক শব্দটা যেটা ব্যবহার করতে আসলে মিউজিক, এই মিউজিকের মধ্যে তো মিউজ আছে। এবং আমরা জি জানি যে গ্রিক মিথোলজিতে মিউজ দেবী আছে। এই মিউজ দেবী হচ্ছে হচ্ছে সঙ্গীতের দেবী, যে সঙ্গীত সৃষ্টি করে, সঙ্গীতময় করে। সুতরাং এই আমাদের অর্থাৎ এই মিউজটাতে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু একটা যে আমি অ্যামিউজড, মানে উই হ্যাভ বিন অ্যামিউজড। তার মানে হচ্ছে জি আসলে আমরা মিউজ হয়ে আমাদের মিউজ দেবী কিন্তু ঘিরে রাখে। আসলে একটা হুম একটা একটা সুন্দর সঙ্গীতময় একটা মানে পরিবেশ কিন্তু ঘিরে রাখে। কিন্তু ঘটনাটা হচ্ছে যেহেতু আমরা নার্সিং করি না, আমরা কালচার করি না, আমরা সংস্কার করি। কারণ সংস্কার হুম করলে সংস্কৃত হয়, এবং এই সংস্কৃতটা যখন বহমা থাকে তখন তার নাম সংস্কৃত। সোজা কথা, জি জি এই সঙ্গীত তো জি একটা সংস্কার কাজ। হুম। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে এই সঙ্গীত, আপনি আপনার সঙ্গীতের ব্যাখ্যাটি করলেন, সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রকৃতির যে একটি স্পন্দন, সেটার সাথে মানুষের জীবনের একটা সাঁকো, সেটাকে অ্যামালগামেট করেছে, সেটাকে সমন্বয় ঘটিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সমাজে, আমাদের সমাজের এই 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 বিশাল আকারে এই প্রক্রিয়াটি চলমান আছে কিনা, নাকি বিচ্যুতি ঘটেছে, সেটা আমি জানতে চাচ্ছি আপনার আহ, শিল্প দৃষ্টি থেকে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে সমাজ তো আসলে আমরা নির্মাণ, এবং সমাজ তো বাইরে থেকে নির্মাণ। হুম সমাজটা তো আসলে আমার চিন্তা ভাবনা, আমার কার্যক্রম সেটা সমাজে হুম হুম এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে আহ, আমাদের যে বিষয়গুলো ছিল মানে সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়ার তাকে আমরা আমাদের কাজকর্মে আমরা সেটাকে শিক্ষা বলতে পারি, আমরা সেটাকে মানে সাহিত্য বলতে পারি, সেটা আমরা শিল্প বলতে পারি, বিভিন্ন মাধ্যম মাধ্যম বিভিন্ন, কিন্তু আসলে আমাদের কাজ এক, আমাদের কাজ এক। তো সেটা এখন সমাজে, একটা সমাজ তো একটা চলমান প্রক্রিয়া, সেখানে উত্থান পতন আছে। তো সেই হিসেবে আমরা এই অস্থিরতা যে বিষয়টা, এই অস্থিরতা আমরা আহ লক্ষ্য করছি, এবং হয়তো কখনো দেখা যায় যে এই অস্থিরতা খুব বেশি মাত্রায় হয়ে যায়। তো আমার জি মনে হয় না যে এতে বা মানে হওয়ার কোনো কারণ আছে, কারণ এটা থাকবে। এটা এটা এটাকে হুম আবার আমার দেখা যাচ্ছে যে সংস্কার প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, এবং সেখানে সংস্কৃত প্রক্রিয়ার একটা চলমানতা বা প্রবাহমানতা থাকে। এটা আমি মনে করি। জি। আপনাকে আরেকটি জিনিস স্মরণ করাতে চাই, সেটাও একটা অসঙ্গতির একটা দিক, যেটা পদাবলী কীর্তনে আপনার চণ্ডীদাসের একটি আবেদন জাগানিয়া গান,
যেমন সই কেমনে ধরিব গিয়া, আমার বধূ আন বাড়িয়ে যায়, আমার আঙিনা দিয়া। তো এটাই যখন আপনার শৈল্পিক সুষমায় পুষ্ট এই গানটি যখন প্যারোডি হয়ে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, মমতাজ বেগমের কণ্ঠে যখন চিৎকার ধ্বনি হয়ে এটা দেখা দেয়, তখন চণ্ডীদাস বিপন্ন হয়ে পড়েন কিনা? চণ্ডীদাসের যে এই গানটির যে আবেদন। সেটা ঠিক আছে। আসলে এই যে আপনি যে পদাবলী শব্দটা ব্যবহার, আসলে জি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পরিভাষা, জি। পদাবলী। তো এখানে পদের বিষয়টা একটু আমি বলি, কারণ পদটা কখন পদ হুম, হয়ে ওঠে, এটা আমি যে লিখলে কোনো কিছু লিখলে যে পদ হয়ে উঠবে এটা কিন্তু নয়। আমরা কিন্তু একটা শব্দ ব্যবহার করি হুম, পদস্থ, আর এটা কিন্তু অপদস্থ। তার জি, মানে হচ্ছে যে এই যে আমি দুই পায়ে চলি এটা কিন্তু পদ দিয়ে চলি। এখন এই পদটাকে যদি আমি সম্যকভাবে চালিয়ে নিতে পারি সেটা সম্পদ, এবং এই জি। পদটা যদি কোনো বিকৃতি সৃষ্টি করে সেটা কিন্তু বিপদ। সুতরাং একই পদ, ওই যে চণ্ডীদাসের যেটা সম্পদ, সেটা আমার হুম। কি বললেন মমতাজ, মমতাজ এসে সেটা হ্যাঁ, কিন্তু বিপদ মমতাজ হচ্ছে। বেগম। মমতাজ জি। বেগমে এসে সেটা কিন্তু বিপদ হচ্ছে, কিন্তু দুটোই কিন্তু পদ, রিমেম্বার। হুম, হুম। আমি আসলে একটা আমি পদ একটা আমি বিপদ। ইয়েস, পদ বিপদ। খুব কারণ চমৎকার এই বলেছেন পদকে ভাই। আমার সম্ভব করতে হলে আমার সম্পাদনা করতে হয়, এডিট করতে হয়, কতটুকু আমি নেব, কতটুকু আমি ছাড়বো, জি, কতটুকু কোথায় কতটুকু রং মাখাবো, এটার নাম জি, সম্পাদনা। কারণ সম্পাদনা জি। থাকে না, এমনি সম্পাদনা কার্যক্রম তো আসলে ভেতরের কার্যক্রম, হুম, এখানে আবার মনে সংস্কারের একটা কার্যক্রম আছে। তো সেইটা হুম, হুম, সেটা কি করি আমরা, যে কোনো পদাবলী যখন আমরা জব করি, আসলে এটা তো আসলে একটা কি স্তুতি, একটা ব্যাপার। আমরা স্তুতি করছি কি, একটা পরমের স্তুতি স্তুতি করছে, যে জি, জি, সমস্ত ইউনিভার্সে হচ্ছে যে ইউনিভার্সে বিদ্যমান আছে, হ্যাঁ, জি, যেভাবে। তো এখন জি, আমার কথা হচ্ছে যে আমি যেটাই লিখি না কেন আসলে এই 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 বাক, আমরা এই বাকে বলি, যদি আমরা উপনিষদে যাই তাহলে কিন্তু এই বাকটা কিন্তু চারটে স্তর আছে, পরাবাক থেকে বৈখরী স্তরে আসে। অর্থাৎ পরাবাক মানে জি, একেবারে ভেতরের যে বাকটা, যেটা একটু মানে সুপ্ত অবস্থায় আছে, সেটাই যখন প্রকাশ হয় তখন এটা হচ্ছে যে বৈখরী স্তর বলে। সুতরাং বৈখরী স্তরের যে প্রকাশটা হচ্ছে সেটা কিন্তু আমি একদম আমার ভেতরে কি লালন করছি সেটা কিন্তু আসলে ফুটে বেরোচ্ছে। একজন মানুষ রেগে যায়, তার মানে কি আসলে ভেতরে তার হিংস্র একটা পশুত্ব বাস করে, এই জন্য সেটা হুম, সে প্রকাশ করে। তো সুতরাং এটা আসলে আমরা এখানে যে সমস্ত কার্যকলাপ দেখি সেগুলো প্রত্যেকটা মানুষের, ব্যক্তি মানুষের কার্যক্রমেরই প্রতিফলন। সুতরাং ওইটাই বললাম যে আসলে পদকে আমাদেরকে পদ হয়ে উঠতে হবে, মানে পদস্থ হয়ে উঠতে হবে। তা আমাদের তো আসলে ওইভাবে বারবার অপদস্থ হওয়া চলবে না। এখানে জি, জি। ব্যাপারটা আমি বলছি। হ্যাঁ, ঠিক আছে, অনেক খুব চমৎকার বলেছেন। হ্যাঁ, তো বাকি আছে 10 মিনিট। তো আপনার আহ, আরো একটি গান যদি দর্শকদের উদ্দেশ্যে শোনান, বিপদ কাটাবার জন্য আর কি। আরো আরো গান আমি করবো কি, একটু হয়তো সম্পূর্ণ গান আমি শোনাবো না, মানে একটু নমুনা জি, হিসেবে হয়তো মুখটা শুনলাম, অন্তরা শুনলাম, এইভাবে এগিয়ে যেতে হবে, যেহেতু জি, জি, সময় জি, আমাদের হাতে অল্প, এভাবে আর কি। জি, মানে যতটা আমি মোটামুটি একটু আমার এই নমুনাগুলো জি, শ্রোতৃ মণ্ডলীকে আমি উপস্থাপন করতে পারি। তো জি, এবার যে গানটি গাইবো সে গানটির একটি ইতিহাস আছে আর কি। মানে একটা পটভূমি থেকে বলি, জি, সেটা হচ্ছে যে উনি এখন মানে উনি পরলোকগত হয়েছেন। আহ, হোসনে আরা সুলতান, উনি একজন কবি ছিলেন এবং খুব সুন্দর গীতি কবিও ছিলেন, তো গান লিখতেন চমৎকার। তো যাই হোক, আহ, কোনোভাবে তার সঙ্গে পরিচয় হয়, তো আমাকে কতগুলো গান দেয়। তো তার মধ্যে একটা গান, আমি এই গানটার সুর করেছিলাম আমি হচ্ছে 1996 সালে, 1996 সালে এই গানটি আমি শুরু করেছিলাম। এবং এই গানটি আমি আহ, আমার রেডিওতে এবং টেলিভিশনে প্রথম যখন আমি পারফর্ম করি আহ, তালিকাভুক্ত শিল্পী হিসেবে, তখন এই গানটি ছিল আমার হুম, উদ্বোধনী গান ছিল। তো আমি শ্রোতাদের উদ্দেশ্যে সেই উদ্বোধনী গানটি আমার করা, সেটি শোনা। তোমার জানা কথা নয়, ঘুম হারারা, ঘুম হারারা, কত বড় হয় তোমার জানা কথা নয়, তোমার জানা কথা নয়।
আমার হৃদয়ের কৃষ্ণ চূড়ার ডাল ফুলে ফুলে কোনদিনও হলো না কুলাল। ও আমার হৃদয়ের কৃষ্ণ চূড়ার ডাল ফুলে ফুলে কোনদিনও হলো না কুলাল। আগুন আগুন জ্বলেছে বুকে, আগুন আগুন জ্বলেছে, হয়ে গেছে শ্রাবণের কঠিন সময়। তোমার জন্য কথা নয়, তোমার জন্য কথা নয়। হুম, খুবই চমৎকার। আরেকটি বিষয় যেটা আমি জানতে চাচ্ছি যে আহ, মনে করেন যে সময়ের সাকুবে অনেক মনীষী, অনেক সঙ্গীতকার, স্রষ্টা, শিল্প সৃষ্টি যারা করেন, তারা নানানভাবে সময়কে ধারণ করেন, যুগ সৃষ্টি করেন। তো সেক্ষেত্রে আমি যদি মনে করি যে সলিল চৌধুরী বা দেবব্রত বিশ্বাস, এনারা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সময়কালকে যেভাবে শনাক্ত করেছেন, দেশমাতৃকাকে তুলে এনেছেন। তারপরে আমাদের যদি মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত গান একটি সমাজের এই সময়ের সমস্ত আবেদনকে ধারণ করে মানুষের মধ্যে, মানুষের বেঁচে থাকার আশ্রয় হিসেবে মানুষের সংগ্রামকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এই সঙ্গীতগুলো যেভাবে ভূমিকা পালন করেছে, বা তারপরে যে অসম্ভব যে আহ, দুঃসময় এসেছে বাংলাদেশে বিভিন্ন সময়ে, 90-এর দশক বলতে পারি, সেখানে গান, কবিতা বা সেই একটা সৃষ্টি এসেছে। কিন্তু তারপরে আপনি কি লক্ষ্য করেছেন যে এই ধরনের সৃষ্টি আহ, ঠিক সময় বিবেচনায় সেটা হয়েছে কিনা? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ আপনি প্রসঙ্গ উত্থাপন করেছেন যে আমরা মানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে ধারাবাহিক প্রবাহ আমরা দিকে এসছি, এটা হয়তো আমরা ধরি 50 দশক থেকে মোটামুটি এরকম একটা আহ, স্রোত। তো সেখানে এসে আপনি যেটা বললেন যে 90-এর যে একটা আহ, স্রোতের যে বিস্ফোরণ বলতে পারি, তো সেটাতে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি। এরকম কেন? এখন এই বর্তমানে 2025-এ বসে আসলে আমরা সেটার সেটা কেমন দেখছি, এটা একটা হুম, ব্যাপার আমাদের হুম, পর্যটন। হ্যাঁ, তো আসলে এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে যে ক্রাইসিস যখনই আসুক না কেন, এইটা কিন্তু আমরা দেখেছি যে হয়তো দুঃসময় বা খুব খারাপ সময়, কিন্তু সেই সময়টাকে উত্তীর্ণ করে নিতে বা ওভারকাম করতে শেষমেশ কিন্তু আমরা সেই শিল্প বা সাহিত্য বা সংস্কৃতি মাধ্যমের দ্বারস্থ হই। জি। এটা আপনি যাই বলেন না কেন, মানে আমরা সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়টা, মানে যে যেভাবে দেখুন না কেন রাজনৈতিক পট হুম, পরিবর্তন, হুম, ওইভাবে যাচ্ছি না আমি, ওইটার সূক্ষ্ম বিশ্লেষণে যাচ্ছি না। আমি একটি হুম, জেনারেলাইজ করতে চাই যে সেখানে হচ্ছে যে যে বা যারাই করুক, সেখানে কিন্তু হুম, সঙ্গীতকে হাতিয়ার করে, মানে সঙ্গীত বা এই ধরনের শিল্প মাধ্যমকে হাতিয়ার করেই কিন্তু একটা বিশাল কিন্তু একটা ব্যাপার কিন্তু ঘটিয়েছে, মানে এটা তো অস্বীকার করা যায় না। হুম। হ্যাঁ, তো এই সুতরাং, শিল্পের এই শক্তিটা, হ্যাঁ, জি, শিল্পের এই সুতরাং, শক্তিটার বিষয়টা আমি বলছি। জি। জি, জি, সুতরাং হচ্ছে মানে কার হাতে পড়েছে, মানে এইটা এটা তো একটা ব্যাপার, কিন্তু সেইটাকে আহ সেটাকে আশ্রয় করে বা সেটাকে অস্ত্র করে, মানে হুম, অস্তিত্বটাকে আসলে ত্রাণ করা, তার মানে আমার অস্তিত্ব হুম, যা দিয়ে ত্রাণ হয় তার নাম কিন্তু অস্ত্র। হুম, আসলে আমরা অস্ত্র বলি না, কিন্তু আমাদের মধ্যে কিন্তু অস্ত্র থাকে, সেটা একটা দৃশ্যমান জি, অস্ত্র, জি, একটা অদৃশ্যমান অস্ত্র। তো আসলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এইটা অনেকটা অনেকটা অদৃশ্যমান, কিন্তু এইটা জি, অদৃশ্যমান, কিন্তু এইটা দৃশ্যমান হয়ে ওঠে তখন কিন্তু এই অস্ত্রটা আমরা খুব কি, এটা একটা ব্যাপক একটা সৃষ্টিযজ্ঞ আমরা যেটা বলি, মানে একটা হচ্ছে হুম, ধ্বংসযজ্ঞ আর হচ্ছে হুম, সৃষ্টিযজ্ঞ। এই সৃষ্টি যজ্ঞে আমাদের এই সাহিত্য, আহ, সঙ্গীত এবং এই বিভিন্ন শিল্প মাধ্যম, এটা আমাদের
সমর্থন দিয়ে এসেছে, আমাদের পৃষ্ঠপোষকতা করেছে। এবং আমি আমি অবশ্যই নির্দ্বিধায় বলতে চাই, যে কোনো সমস্যায় আসলে সেটা কি, এটা জাতিগত এখন হতে পারে, জাতির সমস্যা, সমাজের সমস্যা, এমনকি ব্যক্তির জি। সমস্যা, আসলে কেউ কারোর সঙ্গে কারো থেকে বিচ্ছিন্ন নয় আমরা। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই এই সঙ্গীত, সাহিত্য এক একটা অস্ত্র, এটা আমি বিশ্বাস। তারিফ ভাই, আপনি খুব চমৎকার বলেছেন। তারিফ ভাই, আমাদের আলোচনাটা দীর্ঘ হওয়া উচিত ছিল আর কি, সময়ের যেহেতু সবকিছু ফ্রেমে বাঁধা। হ্যাঁ, তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার সাথে আলোচনা করে আপনাকে ফুরিয়ে ফেলার কোনো সুযোগ নেই, কারণ আপনার ভেতরের যে গভীরতা, চিন্তার যে প্রাজ্ঞতা, সেটা